আসসালামু আলাইকুম। আজকের বিষয় বাজেট। ২০২৪-২৫-এর নতুন বাজেট, প্রস্তাবিত বাজেট। এটা ওয়েস্টার্ন জোক দিয়ে শুরু করছি। এটা এরকম: "We know that most of you are poor, but if you vote for us, you will be slightly less poor for a few weeks. But then after a while, you will just be poor again, and we will still be in power for another 4 years." যাই হোক, বাজেট কি? এই বাজেট কি সম্বন্ধে স্রোতের বিপরীতে এখনও যে দু একজন বুদ্ধিজীবী দাঁড়িয়ে আছেন, তাদের ভিতরে একজন হচ্ছেন মিস্টার কাঁকন রেজা। তো কাঁকন রেজা খুব চমৎকারভাবে সংক্ষেপে বাজেট সম্বন্ধে বললেন। উনি ওনার কথা, বাজেট মানে কি? তোমার ভাতে পানি, আমার পাতে ঘি। এটা হলো বাজেট। তো এটা নিয়ে আবার বেশ কিছু ট্রল হচ্ছে। ফেসবুকে অনেকেই তির্যক মন্তব্য করছেন। আমি ২-৩টা পড়ি। যেমন এই যে শায়লা মমতাজ রহমান, উনি বলছেন, "পরের বছর চুরির আকার কত বড় হবে, সেটার আনুষ্ঠানিক ঘোষণার নাম বাজেট।" ফেরদৌস খান, উনি বলছেন, "অপরিকল্পিত উন্নয়নের সুদসহ ঋণের বোঝা, রাজনৈতিক নেতা ও চাকুরিজীবীদের বিলাসিতা, দুর্নীতি, লুটপাট জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার নাম বাজেট।" মাহমুদ ইসলাম, উনি সংক্ষেপে বলছেন, "এটা বানরের পিঠাভাগ।" তো এরকম প্রায় সব মন্তব্যগুলি ওই নেগেটিভ। তো যাই হোক, প্রস্তাবিত বাজেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। এবার দেখি রাজনৈতিক নেতারা কী বলছেন। সাবেক বিএনপির সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান, উনি বলছেন, আমি একটু দেখব, এক কথায় বলতে গেলে এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে দেশে দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এই কল্পনার ফানুস একদিকে দেশের বর্তমান ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি ত্রাহি অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে এক নিষ্ঠুর খেলামাত্র। ওদিকে ওবায়দুল কাদের সাহেব বলছেন, অর্থনৈতিক সংকটকালে এই বাজেট গণমুখী এবং বাস্তবসম্মত। বিএনপি জোট জামাত সরকার 40% লোকরে দরিদ্র সীমার নিচে রেখে চলে গেছিল। শেখ হাসিনা সরকার 18%, আর অতি দরিদ্র হতদরিদ্র 6% নামিয়ে এনেছে। বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নও স্বয়ংসম্পূর্ণ। ভেরি গুড, ভেরি হ্যাপি স্যার। আপনার কথা সবসময় সুন্দর কথা বলেন এবং আমরা খুব এনজয় করি। আলো দেখতে পাই আপনার কথার মধ্যে। তো এখন এখানে দুইজন বিজ্ঞ নেতা, ডক্টর মঈন খান এবং ওবায়দুল কাদের, দুজন বিপরীতমুখী বক্তব্য। তো আমরা হচ্ছি পাবলিক। এর থেকে আমরা বুঝতে পারছি না আসলে বাজেটটা কেমন হচ্ছে। ধরেই নিলাম ডক্টর মঈন খান বাজেট ঠিকমতো বুঝেন না। কাদের ভাই বিজ্ঞ লোক, তিনি বেশি বুঝেন। এই সিঙ্গারাপুরের উন্নয়নের মহাসড়কে তুলতে গিয়ে দেশকে যে অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছেন, কাদের ভাই কিন্তু তা স্বীকার করে নিলেন। কারণ সরকারি মতে এখনও 18% লোক এই পভার্টি লেভেলের নিচে বাস করে। তো সরকারি লেভেলে যদি হয় 18%, তাহলে বেসরকারি কত হবে? উই ক্যান ইমাজিন দ্যাট। কারণ সরকার তো সবসময় সত্য কথাই বলে, পার্সেন্টেজে কত হবে। যাই হোক, মচৎকার বলেছেন কাদের ভাই, বাংলাদেশ এখন পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ। গুড। তিনি যেদিন এই কথাটা বলছেন, সেদিন 6 জুন 2024 ঢাকা থেকে এক প্রতিবেদন প্রকাশ করে তার
শিরোনাম ছিল ইউনিসেফের, চাইল্ড ফুড পভার্টি, নিউট্রিশন ডিপ্রাইভেশন ইন আর্লি চাইল্ডহুড। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে 5 বছরের কম বয়সী প্রতি 3 জন শিশুর মধ্যে 2 জন সুষম খাদ্য সংকটের মধ্যে বসবাস করে। আউট অফ 3, 2 বেবিজ ম্যালনিউট্রিশনে ভুগতেছে। আচ্ছা, এই এক্সকিউজ মি, এই পর্যাপ্ত পুষ্টি বঞ্চিত শিশুদের সংখ্যাটা কিন্তু খুব বেশি না কাদের ভাই, মাত্র 1 কোটি। এই অপুষ্টির শিশুদের মারাত্মক ধরন হচ্ছে তারা শীর্ণকায় এবং ওজনে কম, লেস ওয়েট। এদের ভবিষ্যৎ কী হবে, কতখানি শক্তিমান পুরো হয়ে উঠবে, ভবিষ্যতে বলে দেবে। হ্যাঁ, হতে পারে 1 কোটি শিশুর পিতামাতা 3 বেলা তারা নিজেরা খুব ভালো খেয়ে ওই শিশুদেরকে ঠিকমতো পুষ্টি দিচ্ছেন না, নিজেরাই পুষ্টির গ্লাসও খেয়ে নিচ্ছেন, যার ফলে ওই শিশুগুলা কঙ্কালসার হয়ে উঠতেছে, কঙ্কালসার বেড়ে উঠছে। দ্রব্যমূল্যের এই রকেট গতিতে তাল মেলাতে না পেরে অনেক ডেইলি মজুর, যারা ডেইলি মজুরি করেন, তাদের অনেকে দুপুরবেলার খাওয়া ছেড়ে দিয়েছেন বলে কিছুদিন আগে একটা পত্রিকায় রিপোর্ট আসছিল। তারা দুপুরে শুধু একটা ওই বান রুটি আর হয়তো এক কাপ চা এই দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছেন, নিয়ে আবার কাজ করছেন। এই হলো হ্যাঁ মোটামুটি পুষ্টির গল্প কাদের ভাই। যাই হোক, প্রতিবারের মতোই সরকারের প্রজ্ঞাপন্য বাজেট তো রাজনৈতিক নেতাবিদরা ঠিক বুঝতে পারেন না, তাই নানান রকম মন্তব্য করে থাকেন। তো এমনই একটা মন্তব্য করলেন এবার গণতন্ত্র মঞ্চের নেতৃত্ববৃন্দ। ওনারা বলছেন, প্রস্তাবিত 2024-25 অর্থবছরের বাজেট ঋণখেলাপি, পাচারকারী ও লুটেরাদের স্বার্থ রক্ষা করবে। বিগত বাজেটগুলোতে দেশের মানুষকে শোষণ করেছে সরকার, ওই নেতৃবৃন্দ বলছেন, গণতন্ত্র মঞ্চের ওনার জনগণকে লুট করে। বিগত বাজেটগুলোতে দেশের মানুষকে শোষণ করেছে সরকার, জনগণকে লুট করেছে। বর্তমান এই বাজেটও দেশের অর্থনীতিকে আরও বিপর্যয়ের দিকে নিবে। উন্নয়নের নামে আরেক দফা লুটপাট করবে আর ঋণের মাধ্যমে দেশের ব্যাংকগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। ঋণ খেলাপি ও পাচারকারীদের আরও সুবিধা বাড়বে। দেখ, এবারের বাজেট হচ্ছে 7,97,000, প্রায় 8,00,000 কোটি টাকা। 8,00,000 কোটি টাকা, 7,97,000 কোটি। আচ্ছা, কীভাবে এই টাকা আসবে তার একটা ছক অলরেডি তৈরি হয়েছে। বিদেশি ঋণ থেকে মোট টাকার 11.4% আসবে, অনুদান আসবে, অনুদান কমে গেছে, আমার খুব বেশি একটা আসে না, 0.5% অনুদান। অভ্যন্তরীণ ঋণ হবে দেশের ভিতরে 20.2%, আর কর বহির্ভূত রাজস্ব হবে 5.8%। কর রাজস্ব যেটা নন এনবিআর ওটা হবে 1.9%, আর রাজস্ব কর এনবিআর ওটা হবে 60.2%। এই 100%। যাই হোক, জনগণকে এক্সট্রা কর দিতে কোনো অসুবিধা হবে না, কারণ এরা তো ধনী, দেশের ধনী পিপুল। এদেশের নাগরিকরা দ্রুত ধনী হয়ে যাচ্ছে। ওয়েলথ এক্সের একটা রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী ধনীর সংখ্যা বৃদ্ধির থেকে শীর্ষে থাকা দেশগুলির মধ্যে বাংলাদেশ একটা। সুইজারল্যান্ড ভিত্তিক ইউএসবি ব্যাংকের গত সেপ্টেম্বরের তথ্য হচ্ছে, দেশে বিলিয়নারের সংখ্যা 1,700 ছাড়িয়েছে। এই চোরেরা মোট জিডিপি 10% নিয়ন্ত্রণ করছে। এই গোষ্ঠীর টাকা সাদা করার সুযোগ রয়েছে 15% ট্যাক্স দিয়ে। সেক্ষেত্রে আয়ের উৎস নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ ওইদিকে বৈধভাবে যারা উপার্জন করছে তাদের ট্যাক্স দিতে হবে 30%।
এ নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আবার এটার অবসান করলেন সমস্ত বিতর্কের। উনি বলছেন, একটা প্রশ্ন আসছে কালো টাকা নিয়ে। কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলে কালো টাকা। কিন্তু ঘটনা এটা না। জিনিসের দাম বেড়েছে। এখন ১ কাঠা জমি যার সেই কোটিপতি। কিন্তু সরকারি হিসেবে যে হিসাব, সেই হিসাবে কেউ বেচে না। বেশি দামে বেচে বা কিছু টাকা উদ্বৃত্ত হয়, এই টাকাটা তারা গুঁজে রাখে। গুঁজে যাতে না রাখে, সামান্য একটা কিছু দিয়ে যাতে সেই টাকাটা আসল পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতে হবে। গুড আইডিয়া। এই মাননীয় প্রধানমন্ত্রীর তীক্ষ্ণ বুদ্ধি, প্রাজ্ঞ আর ট্যাগে গুঁজে রাখার টাকাকে টেনে বের করে আনার যে নিনজা টেকনিক, এটা দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। হ্যাটস অফ টু ইউ, মাই অনারেবল প্রাইম মিনিস্টার। তিনি আরও বলছেন, আমি বলি মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়। দিতে হয় না? ইয়েস, আধার ছাড়া তো মাছ আসবে না। সেই রকম ব্যবস্থা এটা। সেই সুযোগটা আমরা দিয়েছি, অল্প টাকা দিয়ে সেই টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো। সেই ব্যবস্থাটাই করা হয়েছে। এ নিয়ে নানাজনের নানান কথা, কিন্তু তারপরেও মানুষের প্রয়োজন যেগুলো, সেগুলো ট্যাক্স, সেগুলোর ক্ষেত্রে ট্যাক্স কিন্তু আমরা কমিয়েছি বললেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা গুড ইনিশিয়েটিভ। হ্যাঁ, এবার তাহলে বোঝা গেল যে 15% ট্যাক্স প্রদান করে বেনজিরদের জন্য নাই। এটা বেনজিররা পাবে না এই সুযোগটা। বেনজিরের মতো সরকারি কর্তা, এসালামের মতো ব্যবসায়ী কিংবা রূপের রানী, চোরের রাজাদের ধরার জন্য এই টেকনিক না। তাদের ধরার জন্য তো আছেই স্বাধীন নিরাপত্তা বাহিনী, স্বাধীন কোর্ট কাছারি, স্বাধীন দুদক। এরা ওই প্রতি বছরের মতোই প্রচুর পরিশ্রম করবে, করে এদের আটকাবে হয়তো। প্রতি বছর যেটা করে আসে, অর্থ পাচারের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে এনারা তো কম করে না, স্বাধীন সবাই। হ্যাঁ, এখন নতুন করে আবার একটা নতুন নিউজ সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে, যেটা হচ্ছে যে বেনজির সাহেবের আগের যিনি আইজিপি ছিলেন, তিনিও নাকি ওই বেনজির সাহেবের থেকে কিছু কম যান না, ওনারও প্রচুর সম্পদ আছে। জানি না সত্য মিথ্য। দুদককে একটা পরামর্শ দিই, এই সরকারি কর্মচারীদের কে কত চুরি করছে এর পিছনে না ঘুরে বরং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে দেখে আপনারা বের করেন যে কে চুরি করেনি, তাকে ডেকে নিয়ে একটা পুরস্কার দিয়ে দেন, আপনাদের কাজও ইজি হয়ে যাবে। আমার পরামর্শ কেটা নেবে। দেখ, আজকের আলোচনা বাদের মধ্যে সীমাবদ্ধ রাখি। অর্থনীতিবিদ ডক্টর হাসান এইস মনসুর, উনি বলছেন, এই বাজেট কালচার অফ ক্রনি ক্যাপিটালিজম, অর্থাৎ অসাধু উপায়ে সম্পদ গড়ে তোলার যে প্রবণতা, এর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সে সংক্রান্ত কোনো ঘোষণাও নাই। ঘোষণা থাকলেও আমরা কিছুটা আশ্বস্ত হতে পারতাম। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ, উনি বলছেন এই বাজেট ব্যবসা বান্ধব ও জনবান্ধব নয়। লোকজন সুখী করার মতো তেমন কিছু নেই এই বাজেটে। হতে পারে এই গভর্নর সাহেবের বাজেটের জ্ঞান কম অন্যের থেকে। যেমন এফবিসিসিআর সভাপতি মাহবুল আলম, উনি বললেন, আমরা মনে করছি এই বাজেট বাস্তবসম্মত। অর্থমন্ত্রী বলেন, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে দেশের অর্থনীতি বর্তমানে কিছুটা চাপের সম্মুখীন হলেও প্রাজ্ঞ ও সঠিক নীতি কৌশল বাস্তবায়নের ফলে জিডিপির প্রবৃদ্ধি গতিধারা অব্যাহত রয়েছে। প্রাজ্ঞ স্যারকে ধন্যবাদ জানাই। সেই সাথে স্যারের মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি, তার প্রজ্ঞা আরও বিকশিত হোক। এবার বাজেটে এডিপির ব্যয় ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা, যেখানে প্রকল্প আছে 1,200-রও বেশি। এই সময় এতগুলো প্রকল্প আনার কোনো অর্থ হয় না। মোট বাজেটের 0.5% অনুদান যদি না পাওয়া যায়, তাহলে মোট
বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, আর এনডিপি হবে 2,65,000 কোটি টাকা। লেগ 2,65,000 টাকার এডিপি, আর এদিকে বাজেট ঘাটতি হচ্ছে 2,56,000। তার মানে কত টাকা থাকবে? 56, ওইদিকে হচ্ছে 65,000 কোটি টাকা। দেখ, এগুলো অর্থনীতিতে ভালো বুঝবেন। আমি ইকোনমিস্ট না, আমি এগুলো বুঝিও না। খামাখা এইসব বললে লাভ নেই। যেটা না বুঝি সে সম্বন্ধে কথা বলে বিরত থাকাই ভালো, বুদ্ধিমানের কাজ। আর বৈদেশিক ঋণ নেওয়া হবে 90,700 কোটি টাকা, আর আভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে 1,60,900 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত ঋণের পরিমাণ হবে 23,400 কোটি টাকা। ব্যাংকের তরলের সংকট তো বেশ কয়েকদিন থেকে আমরা শুনে আসছি। তারপরে কয়েকটি ব্যাংকের প্রাণবায়ু আবার যায় করতেছে। এরপরেও সব ঋণ যদি সরকারই নিয়ে নেয়, তাহলে ব্যক্তি ঋণ বন্টন কীভাবে হবে? আর ব্যক্তি ঋণ বন্টন না হলে কর্মসংস্থান কীভাবে গড়ে উঠবে? অর্থমন্ত্রী ভালো বুঝবেন। যাই হোক, অর্থমন্ত্রী বলেন, আগামী দিনে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে কিছু পণ্যের শুল্ক কমিয়ে আনা হয়েছে। ভালো পদক্ষেপ, ধন্যবাদ স্যার। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের নিয়ে সংবাদ সম্মেলন করলেন অর্থমন্ত্রী। প্রতি বছর যেটা করা হয়, নিয়ম এটা। মজার ব্যাপার হচ্ছে, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়েতুল্লাহ মৃধা, উনি অর্থমন্ত্রীকে বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ তার বক্তব্য শুনব না। তিনি যেন কোনো বক্তব্য না দেন, সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বক্তব্য দিলে আমরা তা বয়কট করব। কোনো বক্তব্য না দিয়ে গভর্নর সাহেব আব্দুর রব তালুকদার, উনি ওই সংবাদ সম্মেলনে পুরো সময়টা গালে হাত দিয়ে বসেছিলেন। দেখ, জেগে ওঠার জন্য অন্তত এই সাংবাদিক মিস্টার মৃধাকে অভিনন্দন। সবশেষে অর্থমন্ত্রী বললেন, সব বাধা কাটিয়ে স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং সর্বোপরি অর্থনীতির সুফল দেশের সর্বপ্রান্তে থাকা নাগরিকের কাছে পৌঁছে যাবে। আমরা সেই আশাই থাকলাম। শেষ করার আগে শুভঙ্করের একটা চোখ। বিদেশে বারে দুই দেশের সেতুমন্ত্রী ড্রিঙ্ক করছেন আর আলাপ করছেন। তো ওখানে ছিলেন নাইজেরিয়ার সেতুমন্ত্রী। তো নাইজেরিয়ার সেতুমন্ত্রী পকেট থেকে একটা সেতুর পিকচার বের করে দেখাচ্ছে যে দেখো, এটার বাজেট ছিল, এই ব্রিজটা একটা ব্রিজের আর কি, হ্যাঁ। তো এই ব্রিজটা বানাতে বাজেট ছিল বেশ কোটি টাকা। আমি 15 কোটি টাকাই করে দিয়েছি এবং 5 কোটি টাকা ওইখান থেকে লাভ তুলে পকেটে রাখছি। আমি কে কত লাভ করছে, কে কত এফিসিয়েন্ট আর কি, তার গল্প হচ্ছে। তো উনি এফিসিয়েন্ট 5 কোটি টাকা উনি পকেটে তুলছে। তো ওখানে আবার ওই চামুন্ডার সেতুমন্ত্রী ছিলেন। তো কথা হচ্ছিল চামুন্ডার সেতুমন্ত্রীর সাথে। তো চামুন্ডার সেতুমন্ত্রী আবার নদীর ছবি দেখাচ্ছে, লোক আর দিচ্ছি এবার নদীর ছবি দেখায় বলছে যে এখানে একটা ব্রিজের জন্য আমাদের বাজেট ছিল 20 কোটি টাকা। তো নাইজেরিয়ার মন্ত্রী বলছে যে তো কোথায় সেই সেতু? তো এখানে তো ছবিতে তো শুধু তুমি নদী দেখাচ্ছ। তো বলছে মুচকি হেসে চামুন্ডার সেতুমন্ত্রী, ওই ব্রিজ থেকে তো আমার এই 20 কোটি টাকাই লাভ হয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।